আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ অনার্স প্রথম বর্ষের ছাত্ররা, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি জেইন আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজে, ঢাকা। হিসাব বিজ্ঞানের পক্ষ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদেরকে তোমাদের চ্যাপ্টার সিলেবাসের অ্যাক্ট 1003 মাইক্রো ইকোনমিক্স বিষয়ের চ্যাপ্টার 4 এর ইলাস্টিসিটি এটা পড়াচ্ছিলাম। আজকে আমার সেকেন্ড লেকচার ইলাস্টিসিটিতে, এবং এই চ্যাপ্টার আজকে শেষ করে দিব। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের এটার উপরে কোশ্চেন দিব। তো চলো শুরু করি আমাদের ক্লাস। তোমাদের গত ক্লাসে কিছু ছাত্রের কমেন্ট ছিল যে আমি যে কোশ্চেনগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেই কোশ্চেনগুলো তোমরা ঠিকভাবে বুঝতে পারোনি, যার জন্য আজকের ক্লাসে আমি আবার কোশ্চেনটা সংযুক্ত করলাম মার্কেট রেগুলেশন চ্যাপ্টারের কোশ্চেনগুলো, যেটা তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। কোশ্চেনগুলো একটু দেখো। নাম্বার 1, হোয়াট ইজ পারফেক্ট কম্পিটিশন, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ পারফেক্ট কম্পিটিশন মার্কেট। 2 নাম্বার হচ্ছে এক্সপ্লেইন দ্য শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন মার্কেট। 3 নাম্বার হচ্ছে রাইট দ্য ডিফারেন্স বিটুইন পারফেক্ট কম্পিটিশন এন্ড মনোপলি মার্কেট। 4 হচ্ছে হোয়াট ইজ মনোপলি মার্কেট, ডিসকাস দ্য শর্ট রান ইকুইলিব্রিয়াম আন্ডার মনোপলি ট্রেড। 5 হচ্ছে prove that in a monopoly market MR is equal to half AR. 6 হচ্ছে explain the long run equilibrium under monopoly business. 7 হচ্ছে in monopoly there is no supply curve, explain. Number 8, is monopoly price always higher than competition price? 9 হচ্ছে what are the characteristics of duopoly market? 10 হচ্ছে how price and quantity of output is determined in monopoly market. এই 10টা কোশ্চেন তোমাদের মার্কেট রেগুলেশন থেকে তোমাদের আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। আশা করি আজকে কোশ্চেনগুলো দেখতে কোনো সমস্যা হবে না। তোমরা কোশ্চেনগুলো খোলার পরে ইনশাআল্লাহ আমরা কোশ্চেনগুলো অ্যান্সার তোমরা সুন্দর করে গুছিয়ে নিয়ে আসবে এবং আমাকে জমা দিবে। এটার উপর আমি মার্কিং করব। এরপরে আসো আমরা আমাদের পড়ায় চলে যাই। আমরা আজকে পড়াবো ডিটারমিনেন্টস অফ ডিমান্ড ইলাস্টিসিটি। ডিমান্ড ইলাস্টিসিটি আমরা গত ক্লাসে ডিমান্ড ইলাস্টিসিটি অফ ডিমান্ডের আমরা টাইপস গুলো পড়েছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্যাক্টরস গুলো পড়েছিলাম, ইলাস্টিক, ইনইলাস্টিক ডিমান্ড, ইলাস্টিসিটি লেস দেন 1, ইলাস্টিসিটি গ্রেটার দেন 1, এই জিনিসগুলো দেখেছিলাম। আজকে আমরা যে জিনিসটা দেখব ডিটারমিনেন্টস অফ ডিমান্ড ইলাস্টিসিটি। ডিমান্ড ইলাস্টিসিটি ডিমান্ড কি বিষয়ের উপর ডিমান্ড ইলাস্টিসিটি ডিপেন্ড করে। প্রথমেই দেখো সাবস্টিটিউট। একটা ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে তোমার বা ফার্স্ট ডিটারমিনেন্টস হচ্ছে সাবস্টিটিউট। সাবস্টিটিউট মানে কি? পরিবর্তক। পরিবর্তক মানে মেনি সাবস্টিটিউট মোর ইলাস্টিক, ফিউ সাবস্টিটিউট লেস ইলাস্টিক। আচ্ছা, যে সমস্ত প্রোডাক্টের সাবস্টিটিউট বা দ্যাট মিনস পরিবর্তকটা বেশি থাকবে সেই সমস্ত দ্রব্যগুলো বেশি পরিমাণ ইলাস্টিক হবে। আর যেসব দ্রব্যের কম সাবস্টিটিউট থাকবে মানে পরিবর্তক কম থাকবে সেই সমস্ত দ্রব্যের জন্য ইলাস্টিক সেগুলো হচ্ছে লেস ইলাস্টিক হবে। যেমন খাবারের কথা আমরা বলতে পারি, যেমন আমাদের প্রধান খাবার কি? ভাত। হ্যাঁ, ভাতের বিকল্প হিসেবে রুটি কম। আর এখানে যদি মেনি সাবস্টিটিউট আমি যদি ফ্রুটসের কথা চিন্তা করি তাহলে আমাদের দেশে ভ্যারাইটিস ফ্রুটস আছে, তাহলে এটার সাবস্টিটিউট বেশি। তাহলে এই ফ্রুটসটা হচ্ছে আমাদের জন্য মোর ইলাস্টিক, এবং ফিউ সাবস্টিটিউট যেমন ফুড খাবারের ক্ষেত্রে সেটা হচ্ছে লেস ইলাস্টিক। এরপরে আসো টাইম ফ্রেম। টাইম ফ্রেম হচ্ছে লঙ্গার টাইম মোর ইলাস্টিক। তার মানে যদি সময় দীর্ঘ সময় যে জিনিসটা হবে সেটা হচ্ছে মোর ইলাস্টিক হবে, বেশি পরিমাণ স্থিতিস্থাপক হবে। আর শর্ট টাইম যেই সমস্ত কোনো প্রোডাক্টে যেটা শর্ট ডিউরেশনে যে প্রোডাক্টের দরকার হয় সেটার ইলাস্টিসিটি হবে কম। হ্যাঁ, সেটার ইলাস্টিসিটি হবে কম। তাহলে শর্ট টাইম যেমন আমরা যদি চিন্তা করি বৃষ্টির সময়
যদি আমাদের যেমন ছাতার প্রয়োজন হয় তখন ছাতার প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের মোর ইলাস্টিক, শর্ট সময়, বৃষ্টিটা অল্প সময়ের জন্য থাকে। কিন্তু আমি যদি চিন্তা করি যে আমি অনেক দিন পরে ছাতা কিনবো বা বৃষ্টিটা অনেক দিন ধরে হচ্ছে, সেইটার ক্ষেত্রে ওই ছাতাটা হবে মোর ইলাস্টিক। ইনকাম শেয়ার, হাই শেয়ার, মোর ইলাস্টিক। ইনকাম শেয়ার মিনস হচ্ছে আমার যে ইনকামটা আছে সেটার একটা পোর্শন আমি আমার এক্সপেন্ডিচার হিসেবে আমি ব্যয় করি, যেখানে আমার হাই শেয়ার থাকবে, যেখানে আমি বেশি পরিমাণ আমার এক্সপেন্ডিচার ব্যয় করবো, সেটা হচ্ছে মোর ইলাস্টিক। আর লোয়ার শেয়ার লেস ইলাস্টিক। লোয়ার শেয়ার হচ্ছে লেস ইলাস্টিক হবে। তাহলে এখানে তোমরা দেখো যে যেমন আমি যদি বলতে যাই যে যারা বৃত্তবান বা যারা রিচ পিপল, তারা কি করে, গাড়ির পিছনে ধরো অনেক টাকা ব্যয় করে গাড়ির অকটেন বা গাড়ির ফুয়েলের পারপাস, তাহলে সেই ফুয়েলটা হচ্ছে তাদের জন্য মোর ইলাস্টিক। আর লোয়ার শেয়ার লেস ইলাস্টিক, যেটার পিছনে কম ব্যয় করে, সে তারা যদি এরকম হয় যে ধরো চকলেট, হ্যাঁ চকলেট বা বাচ্চাদের ক্যান্ডি, সেটার পিছনে কম পরিমাণ টাকা খরচ করে, তাহলে সেটা হচ্ছে লেস ইলাস্টিক। এরপরে দেখো লাক্সারি ভার্সেস নেসেসারি। এটা হচ্ছে গুডসের প্রোডাক্ট বা গুডসের প্রকৃতি অনুযায়ী। কিছু কিছু প্রোডাক্ট আছে লাক্সারি, দ্যাট মিনস বিলাসবহুল, আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা নেসেসারি, অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয়। সেই ক্ষেত্রে কি লাক্সারি প্রোডাক্ট হবে মোর ইলাস্টিক। যেমন আমরা যদি উদাহরণ দেই যে হীরা বা ডায়মন্ড বা গোল্ড, এগুলোর যদি উদাহরণ দেই তাহলে এটাগুলো কি লাক্সারিয়াস, নট নেসেসারি প্রোডাক্ট, এটা লাক্সারিয়াস প্রোডাক্ট, সুতরাং এটা হবে মোর ইলাস্টিক। আর নেসেসিটি লেস ইলাস্টিক, যে সমস্ত প্রয়োজনীয় দ্রব্য যেটা না হলে জীবন চলে না, সেটা হচ্ছে আমার লেস ইলাস্টিক। যেমন আমরা বলতে পারি চাল, লবণ, এই সমস্ত জিনিসগুলো। ন্যারোনেস অফ মার্কেট, ন্যারোয়ার মোর ইলাস্টিক। ন্যারোনেস অফ মার্কেট, মার্কেটের আয়তনের দিক থেকে বা সংক্ষিপ্ততার দিক থেকে এখানে হচ্ছে ন্যারোয়ার মোর ইলাস্টিক। যে সমস্ত মার্কেটগুলো ন্যারো, সংকীর্ণ, সেটা কি হলো মোর ইলাস্টিক। যেমন আমি যদি বলি যে তোমার ফলের বাজারের ক্ষেত্রে বা ফলের মার্কেটের ক্ষেত্রে, তাহলে ফলের মার্কেটে কি অনেক ধরনের সাবস্টিটিউট সেখানে আছে, সুতরাং একটার পরিবর্তে আরেকটা কিন্তু লোকজন কিনতে পারে বা কাস্টমাররা কিনতে পারে। সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ন্যারোয়ার। সেই মার্কেটটা হচ্ছে ন্যারো, দ্যাট মিনস সেই মার্কেটটা খুব বেশি হয়, কারণ তুমি ইচ্ছা করলে ফ্রুটস খেতে পারো, মানে এটা নেসেসিটি না, ইচ্ছা করলে তুমি খেতে পারো, ইচ্ছা না করলে তুমি খেতে পারো, সুতরাং সেই সেন্সে এটা ন্যারোয়ার মার্কেট। আর ব্রডার হচ্ছে লেস ইলাস্টিক। যেমন ব্রডারের ক্ষেত্রে যেমন আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, বা আমি যদি বলি চালের বাজার, ফুড, যেই খাবার না খেলে আমাদের চলে না, সেটার মার্কেট হচ্ছে ব্রডার, সেটা হচ্ছে আমার লেস ইলাস্টিক। তাহলে এই কয়টা জিনিস ডিটারমিনেন্টস অফ ডিমান্ড ইলাস্টিসিটি আমরা দেখলাম: সাবস্টিটিউট, টাইম ফ্রেম, ইনকাম শেয়ার, নেসেসিটি, আর এরপরে হচ্ছে ন্যারোনেস অফ মার্কেট। এই পাঁচটা ফ্যাক্টর, এগুলো হচ্ছে আমার ডিটারমিনেন্টস। ফ্যাক্টর না, এগুলো হচ্ছে ডিমান্ড ইলাস্টিসিটির ডিটারমিনেন্টস। এরপরে দেখি ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা কি আমরা দেখি। Income elasticity of demand. Income elasticity of demand is the degree of responsiveness of quantity demanded of a commodity due to change in consumers' income. Other things remain constant. In other words, it measures by how much the quantity demanded changes with respect to the change in income. The income elasticity of demand is defined as the percentage change in the quantity demanded due to a certain percentage change in the consumer's income. That means consumer আয়ের পরিবর্তনের সাথে সাথে তোমার কোয়ান্টিটি অফ ডিমান্ডের যে পরিবর্তন হয়, সেটাই হচ্ছে আমার কোয়ান্টিটি অফ ডিমান্ডের পার্সেন্ট। দ্যাট মিনস আয় যে হারে পরিবর্তিত হয়, তোমার দ্রব্যের চাহিদার তার সাথে কি হারে পরিবর্তিত হয়, সেটাই হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। দ্যাট মিনস আয়ের পরিবর্তন, আয় যদি বাড়ে তাহলে আমার কি ডিমান্ডটাও
কি করার কথা, আয় যদি বাড়ে আমার ডিমান্ড কিন্তু বাড়ার কথা, কিন্তু আয় যদি 10% হারে ডিমান্ড যদি 10% হারে না বাড়ে সেই ক্ষেত্রে কিরকম, এই জিনিসটাই আমরা এই ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডে দেখবো। Expression of income elasticity of demand. Mathematically, it is expressed as income elasticity of demand percentage change in quantity demanded divided by percentage change in income. Symbolically, it is expressed as EY is equal to change of Q divided by change of Y into Y divided by A, where EY is equal to elasticity of demand, Q হচ্ছে original quantity demanded, change of Q হচ্ছে change in quantity demanded, Y হচ্ছে original consumers income, change of Y is equal to change in consumers income. তাহলে এইভাবে আমরা ইনকাম ইলাস্টিসিটিটাকে মেজার করতে পারি। Example to explain income elasticity of demand. Suppose that the initial income of a person is ₹2,000 and quantity demanded for the commodity by him is 20 units. When his income increases to ₹3,000, quantity demanded by him also increased to 40 units. Find out the income elasticity of demand. আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ভোক্তার, একজন লোকের তার ইনকাম ছিল প্রথমে 2000, সেখান থেকে তার ইনকাম বেড়ে হলো 3000। তার যখন 2000 ইনকাম ছিল তখন তার কোয়ান্টিটি ডিমান্ড ছিল 20 ইউনিটস। যখন তার ইনকাম বেড়ে গেল 3000 হলো তখন তার কোয়ান্টিটি ডিমান্ড বেড়ে হলো 40 ইউনিটস। তাহলে চেঞ্জটা কি? Solution here, Q is equal to 100 units. Change of Q কতটুকু? Q original Q আচ্ছা, change of Q হচ্ছে 40 20 থেকে বেড়ে 40 হলো, 40 minus 20 is equal to 20 units. রুপি হচ্ছে অরিজিনাল যেটা, রুপি হচ্ছে 200 is equal to change of Q হচ্ছে 3000 মানে 1000। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এইটা যদি আমি প্লট করি তাহলে এইভাবে করে আসে। এভাবে আসে, hence an increase of ₹1000 in income, that is 1% in income, leads to a rise of 2% in quantity demanded. That means আমরা দেখলাম যে এখানে ইনকাম 1% যদি বৃদ্ধি পায় তাহলে কোয়ান্টিটি ডিমান্ড বেড়েছে 2%, এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। টাইপস অফ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডে কত প্রকার? পজিটিভ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, যেটাকে আমি দেখছি E is greater than 0. নেগেটিভ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, E is less than 0. Zero income elasticity of demand, E is equal to 0. এরপর পজিটিভ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড কে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। ইনকাম ইলাস্টিসিটি গ্রেটার দেন ইউনিটি, E greater than 1. Income elasticity equal to unity, E is equal to 1. Income elasticity less than unity, that means E is equal to less than 1. এখন এগুলোকে আমরা একটু এক্সপ্লেইন করব। Positive income elasticity of demand, if there is direct relationship between income of the consumer and demand for the commodity, then income elasticity will be positive. যদি সরাসরি সম্পর্ক থাকে তাহলে ইনকাম ইলাস্টিসিটিটা পজিটিভ হবে। That is, if the quantity demanded for a commodity increase with the rise in the income of the consumer and vice versa, it is said to be positive income elasticity of demand. For example, as the income of the consumer increase, they income more the superior or luxurious good. On the contrary, as the income of the consumer decreases, they consume less of luxurious goods. Positive income elasticity can be further classified into three types: income elasticity greater than unity, income elasticity equal to unity, income elasticity less than unity. ঠিক আছে, তাহলে পজিটিভটা আমরা দেখলাম যে ইনকাম অফ কনজিউমার এন্ড ডিমান্ড ফর দ্য, যখন ডাইরেক্ট রিলেশন থাকে যে ডিমান্ড যদি বাড়ে, ইনকাম যদি বাড়ে আমার কি কোয়ান্টিটি ডিমান্ডটাও বাড়ছে,
দুইটার মধ্যে পজিটিভ রিলেশন যদি থাকে তাহলে সেটা হচ্ছে পজিটিভ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন আমরা পজিটিভ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডের তিনটা ক্লাসিফিকেশন পেয়েছিলাম, সেগুলো একটু এক্সপ্লেইন করব। ইনকাম ইলাস্টিসিটি গ্রেটার দেন unity. If the percentage change in the quantity demanded for a commodity is greater than percentage change in income of the consumer, it is said to be income greater than unity. তার মানে কি, একজন কনজিউমারের, একজন কনজিউমার, একজন ভোক্তার ইনকাম যেই হারে বাড়ে তার থেকে যদি তার ডিমান্ড, কোয়ান্টিটি ডিমান্ডের পরিমাণ বেশি হারে বাড়ে তাহলে সেটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি গ্রেটার দেন ইউনিটি। ঠিক আছে, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, দ্যাট মিন্স গ্রেটার দেন, দ্যাট মিন্স যেই হারে ইনকাম, সে আমার ইনকাম যদি 10% হারে বাড়ে তাহলে কোয়ান্টিটি ডিমান্ডে 12% হারে বাড়বে, সেটাই হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি গ্রেটার দেন ইউনিটারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রাফে। আচ্ছা, তারপরে আসেনি, ফর এক্সাম্পল when the consumer's income rises by 3% and demand rise by 7%, একটু আগে আমি বললাম যে ইনকাম যে হারে বাড়ছে ডিমান্ড তার থেকে বেশি পার্সেন্টেজে বাড়ছে, it is the case of income elasticity greater than unitary. In the given figure, quantity demanded and consumers' income is measured along x-axis and y-axis respectively. The small rise in income from OY to OY1 has caused greater change in quantity demanded from OQ to OQ1 and vice versa. Thus, the demand curve shows income elasticity greater than unitary. That means এখানে ইনকামের যতটুকু পরিবর্তন হয়েছে তার থেকে দেখো কোয়ান্টিটি ডিমান্ডের বেশি হারে পরিবর্তন হয়েছে, তাহলে এটাই হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি গ্রেটার দেন ইউনিটারি। এরপরে দেখো ইনকাম ইলাস্টিসিটি equal to unitary, EY is equal to 1 if the percentage change in the quantity demanded for a commodity is equal to the percentage change in income of the consumer, it is said to be income elasticity equal to unitary. That means, example দেখলে বুঝবা, when the consumer's income rise by 5% and demand rise by 5%, it is the case of income elasticity equal to unitary. তার মানে হচ্ছে ইনকাম যেই হারে বৃদ্ধি পাচ্ছে, যে হারে বাড়ছে, কোয়ান্টিটি ডিমান্ডও সেই হারে বাড়ছে। ইনকাম যদি 10% হারে বাড়ে তাহলে কোয়ান্টিটি ডিমান্ডও 10% বাড়বে, এটাই হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি ইকুয়াল টু ইউনিটারি। দেখো, in the given figure, quantity demanded and consumers' income is measured along x-axis and y-axis respectively. The small rise in income from OY to OY1 has caused equal rise in the quantity demanded from OQ to OQ1 and vice versa. Thus, the demand curve shows income elasticity equal to unitary. That means এখানে যেই হারে আমার ইনকামটা পরিবর্তিত হচ্ছে, আমার কোয়ান্টিটি ডিমান্ডও সেই হারে পরিবর্তিত হচ্ছে, এটাই হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি ইকুয়াল টু ইউনিটি। এরপরে দেখো ইনকাম ইলাস্টিসিটি লেস দেন ইউনিটি। কি বলছে, if the percentage change in quantity demanded for a commodity is less than percentage change in income of the consumer, it is said to be income greater than unitary. For example, when the consumer's income rises by 5% and the demand rises by 3%, it is the case of income elasticity less than unitary. তার মানে কি, যে আমার ইনকাম যেই হারে বাড়ছে কোয়ান্টিটি ডিমান্ডের তার থেকে কম হারে বাড়ছে। সে আমার ইনকাম যদি 10% হারে বাড়ে, কোয়ান্টিটি ডিমান্ডেড বাড়বে 7%, এটাই হচ্ছে আমার ইনকাম ইলাস্টিসিটি লেস দেন ইউনিটারি। এখন দেখো ফিগারে কি বলেছে, in the given figure, quantity demanded and consumers' income is measured along x-axis and y-axis respectively. The greater rise in income from OY to OY1 has caused a small rise in the quantity demanded from OQ to OQ1 and vice versa. Thus, the demand curve really shows income elasticity less than unitary. That means আমরা এখানে দেখছি আমার ইনকামটা যতটুকু পরিবর্তিত হচ্ছে, কোয়ান্টিটি ডিমান্ড তার থেকে কম হারে পরিবর্তিত হচ্ছে, এটাই হচ্ছে আমার ইনকাম ইলাস্টিসিটি লেস দেন ইউনিটারি। দেন দেখো 2 নম্বরে দেখছি নেগেটিভ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখানে কি বলছে, if there is inverse relationship between income of the consumer and the demand for the
commodity, then income elasticity will be negative. That is, if the quantity demanded for a commodity decreases with the rise in the income of the consumer and vice versa, it is said to be negative income elasticity of demand. For example, as the income of consumer increases, they either stock or consume less of inferior goods. আচ্ছা, in the given figure, আচ্ছা এখানে কি বলেছে যে আমরা সাধারণত জানি কি যে ইনকাম কনজিউমার ইনকাম যদি বাড়ে তার ডিমান্ডটাও বাড়বে, কিন্তু যদি ইনকাম বাড়ে ডিমান্ড যদি কমে যায় তাহলে সেটাই হচ্ছে নেগেটিভ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখানে বলছে যে সাধারণত দেখা যায় যে কনজিউমারের ইনকাম যখন বেড়ে যায় তখন সে কি তখন ইনফেরিয়র গুডস যেগুলো নিকৃষ্ট পণ্য যেগুলো সেগুলো কম দামি পণ্য যেগুলো সেগুলো সে কি করে খাওয়া কমিয়ে দেয় বা সেগুলোর ডিমান্ড সে কমিয়ে ফেলে। সেটার রিলেশন ডিমান্ড ইনকামের সাথে ইনফেরিয়র গুডসের যে রিলেশন সেটাকে বলা হচ্ছে নেগেটিভ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এরপরে দেখো, in the given figure quantity demanded and consumer income is measured along x-axis and y-axis respectively. When the consumer's income rises from OY to OY1, the quantity demanded of inferior goods falls from OQ to OQ1 and vice versa. Thus, the demand curve DD shows negative income elasticity of demand. এখানে দেখো আমার ইনকাম এখান থেকে বেড়ে এতটুকু হলো, তাহলে আমার অরিজিনাল ডিমান্ড কোয়ান্টিটি ডিমান্ড কতটুকু ছিল, কিউ ছিল, এতটুকু ছিল। যখন আমার ইনকাম ছিল ও ওয়াই এতটুকু, তখন আমার ডিমান্ড ছিল ও কিউ এতটুকু। আর যখন আমার ইনকাম বাড়ছে, ইনকাম বেড়ে যখন ওয়াই থেকে ওয়াই ওয়ান হচ্ছে, ও ওয়াই ওয়ান হচ্ছে, তখন কি হচ্ছে এতটুকু বাড়ছে যখন, তখন আমি কি দেখছি আমার আগের কোয়ান্টিটি থেকে সরে আসছে, কোয়ান্টিটি কনজিউমের পরিমাণ কমে যাচ্ছে। এটাই হচ্ছে নেগেটিভ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। দেন দেখো জিরো ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। দ্যাট মিনস if the quantity demanded for a commodity remains constant with any rise or fall in income of the consumer, and it is said to be zero income elasticity of demand. For example, in case of basic necessity goods such as salt, kerosene, electricity, etc., there is zero income elasticity of demand. তার মানে হচ্ছে জিরো ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে যে কনজিউমারের ইনকাম বাড়ুক বা কমুক, বাড়লে বা কমলে যেই কোয়ান্টিটি ডিমান্ডের কোনো পরিবর্তন হয় না, সেটা স্থির থাকে। যদি বাড়ে তাহলেও যেতটুকু থাকবে, কমে গেলেও ততটুকুই থাকবে। সেটাই হচ্ছে আমার জিরো ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন দেখি আমি গ্রাফে, ইন দ্য গিভেন ফিগার quantity demanded of consumer income is measured along x-axis and y-axis respectively. The consumer's income may fall to OY1 or rise to OY2 from OY. The quantity demanded remains same at OQ. Thus, the demand curve DD, which is vertical straight line parallel to y-axis, shows zero income elasticity of demand. আমরা দেখছি এখানে এই আমার অরিজিনাল যদি ইনকাম যদি ও ওয়াই হয় তাহলে আমার কোয়ান্টিটি ডিমান্ড কত, ও কিউ। আমার ইনকাম যদি বেড়ে ও ওয়াই টু হয়, ও ওয়াই টু দ্যাট মিনস এতটুকু বাড়লো, বাড়ার পরে কিন্তু দেখো আমার কোয়ান্টিটি কোনো চেঞ্জ হলো না। আবার যদি আমার ইনকামটা কমে ওয়াই থেকে ও ওয়াই ওয়ান হয়, দ্যাট মিনস ও ওয়াই ওয়ান এতটুকু যদি হয়, তাহলেও কিন্তু আমার কোয়ান্টিটি কোনো চেঞ্জ হলো না। দ্যাট মিনস যখন কনজিউমারের ইনকাম বাড়া বা কমার সাথে কোয়ান্টিটি ডিমান্ডের কোনো রিলেশন থাকে না, কোয়ান্টিটি ডিমান্ড কনস্ট্যান্ট থাকে, স্থির থাকে, সেটাই হচ্ছে আমার জিরো ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইউআই ইজ ইকুয়াল টু জিরো। এই ছিল আমার ইনকাম ইলাস্টিসিটির ক্লাসিফিকেশনগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখব ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ডে কি দেখো, ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, the measure of responsiveness of the demand for a good towards the change in the price of a related good is called cross price elasticity of demand. It is always measured in the percentage terms. With the consumption behavior being related, the change in the price of a related good leads to a change in the demand of another good.
related goods are of two kinds, that is substitute and complementary goods. Complementary, এখন সাবস্টিটিউট মানে পরিবর্তন, একটার পরিবর্তে আরেকটা। এখানে হচ্ছে রিলেটেড গুডস এর কথা বলছে, তাই ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ডে বলা হচ্ছে রিলেটেড গুডস, একটার সাথে আরেকটার যে সম্পর্ক, একটার দাম যদি বাড়ে তাহলে আরেকটার দাম বাড়বে, অথবা একটার দাম যদি বাড়ে আরেকটার ডিমান্ড বাড়বে, এই যে রিলেশনটা, তাহলে দ্য মেজার অফ এ রেসপন্সিভ অফ দ্য ডিমান্ড ফর এ গুড টুয়ার্ডস দ্য চেঞ্জ ইন দ্য প্রাইস অফ এ রিলেটেড গুড। তার মানে আরেকটা রিলেটেড গুডের প্রাইস যদি বেড়ে যায় তাহলে আরেকটা অন্য রিলেটেড গুডের কি হবে, ডিমান্ডটা বেড়ে যাবে। এই যে দুইটার মধ্যে সম্পর্ক, সেটাই হচ্ছে আমার ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন এখানে বলা হচ্ছে রিলেটেড গুডটা দুই রকম, একটা হচ্ছে সাবস্টিটিউট আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি। সাবস্টিটিউট হচ্ছে পরিবর্তন, দ্যাট মিন্স একটার পরিবর্তে আরেকটা, যেমন চায়ের পরিবর্তে কফি, হ্যাঁ, চিনির পরিবর্তে গুড়, এরকম, এটা হচ্ছে সাবস্টিটিউট। কমপ্লিমেন্টারি পরিপূরক, পরিপূরক মানে হচ্ছে একটার সাথে আরেকটা রিলেটেড। যেমন আমরা যদি লিখতে যাই তাহলে কি আমাদের কলমের সাথে কাগজের রিলেশন, এই যে একটার সাথে আরেকটা, যেমন গাড়ির সাথে পেট্রোলের সম্পর্ক, গাড়ির সাথে অক্টেনের সম্পর্ক, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। তো এখন আমরা দেখব ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। In case the two goods are substitute for each other, like tea and coffee, it is substitute tea and coffee, the cross price elasticity will be positive. That is, if the price of coffee increase, the demand for tea increase. যদি কফির দাম বেড়ে যায় তাহলে কি হবে, যদি কফির দাম বেড়ে যায় তাহলে চায়ের ডিমান্ড বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে পজিটিভ রিলেশন, ইলাস্টিসিটির পজিটিভ রিলেশন। অন দ্য আদার হ্যান্ড, ইন কেস দ্য গুডস আর কমপ্লিমেন্টারি, যদি পরিপূরক হয়, মানে যদি সাবস্টিটিউট গুডের ক্ষেত্রে পজিটিভ ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, আর যদি কমপ্লিমেন্টারি গুডস হয় ইন দ্য নেচার লাইক পেন অ্যান্ড ইঙ্ক, দেন দ্য ক্রস ইলাস্টিসিটি উইল বি নেগেটিভ। দ্যাট মিনস কমপ্লিমেন্টারি গুডস এর ক্ষেত্রে ইলাস্টিসিটি হবে নেগেটিভ, নেগেটিভ ক্রস ইলাস্টিসিটি হবে। দ্যাট ইজ ডিমান্ড ফর ইঙ্ক উইল ইনক্রিজ if the price of pen increase or vice versa. তাহলে হচ্ছে যদি demand of ink will decrease if the price of pen is increased. যদি পেনের মূল্য বৃদ্ধি পায়, যদি পেনের মূল্য বৃদ্ধি পায় তাহলে ইঙ্কের কালির ডিমান্ড কমে যাবে, সেটাই বলছেন ভাইস ভার্সা। তাহলে it can be expressed as percentage change in the quantity demanded of y divided by proportionate change in price of x. তার মানে এখানে আমরা দুটো জিনিস দেখতে পেলাম, একটা হচ্ছে আমার রিলেটেড গুডস এর কথা বলছে, এখানে রিলেটেড গুডস বলতে দুটো বলা হয়েছে, একটা হচ্ছে সাবস্টিটিউট আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি। সাবস্টিটিউট গুড এর ক্ষেত্রে পজিটিভ ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড থাকে, হ্যাঁ, যদি চায়ের দাম, চা আর কফি হচ্ছে সাবস্টিটিউট, তাহলে যদি চায়ের দাম বেড়ে যায় তাহলে কফির ডিমান্ড বেড়ে যাবে। অন্যদিকে প্রোডাক্টটা যদি হয় কমপ্লিমেন্টারি, দ্যাট মিনস একটা ছাড়া আরেকটা চলবে না, তাহলে যদি কলমের দাম বেড়ে যায় তাহলে কালির চাহিদা কমে যাবে। তাহলে এইটা তার মানে হচ্ছে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে নেগেটিভ ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা দেখা যায়। আর ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মেজারের সূত্র হচ্ছে আমার এটা। এরপরে দেখো cross elasticity of demand definition. The cross elasticity of demand is the proportion change in the quantity of x goods demanded resulting from a given relative change in the price of a related good y. For the sun, the cross elasticity of demand is a measure of the responsiveness of purchase of y to change in the price of x. Live for sky. In case the two goods are substitute for each other, like tea and coffee, the cross price elasticity will be positive. That is, if the price of the coffee increase, the demand of tea decrease. On the other hand, in case of goods are complementary in nature, like pen and ink, then the cross elasticity will be negative and demand for ink will decrease if the price of pen is increased and vice versa. যেটা আমরা আগেই বললাম। এখানে কিছু সাবস্টিটিউট গুডস আর কমপ্লিমেন্টারি গুডস দেখানো হয়েছে। ইন কেস অফ টু গুডস আর সাবস্টিটিউট
For example, other like tea and coffee and cross price elasticity will be positive. That is, if the price of the coffee increase, the demand of the tea decrease. এখানে গুগল আর ইয়াহুতে দেখিয়েছে যে কোনো এক জায়গায় তুমি সার্চ করতে পারো দুটোর মধ্যে একটা সার্চিং এর ক্ষেত্রে এটা হচ্ছে সাবস্টিটিউট একটার পরিবর্তে আরেকটা। আর কমপ্লিমেন্টারি গুডস যেটা দেখছো আমি আগেই বলেছি যে গাড়ি এবং পেট্রোল এই দুটো হচ্ছে কমপ্লিমেন্টারি, একটা ছাড়া আরেকটা চলবে না। অন দ্য আদার হ্যান্ড, in case of goods are complementary in nature like pen and ink, then the cross elasticity will be negative and demand for ink will increase and the price of the pen decrease and vice versa. Type of cross elasticity of demand. Cross elasticity of demand টা কত প্রকার সেটা আমরা দেখব। Type of cross elasticity of demand, positive, negative and zero, তিন প্রকার। Positive, negative, zero. Positive cross elasticity of demand, when goods are substituted to each other, then cross elasticity of demand is positive. In other words, when an increase in the price of Y leads an increase in the demand of X. For instance, with the increase in price of tea, demand of coffee will increase. In the figure, quantity has been measured on OX axis and price of OY axis. At price OP of Y commodity, demand for X commodity is OM. Now, as price of Y commodity increase to OP, demand of X commodity increase to OP1. Thus, the cross elasticity of demand is positive. তাহলে আমাদের মনে রাখতে হবে সাবস্টিটিউট গুডের ক্ষেত্রে কি হয়, পজিটিভ ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হয়। তাহলে আমরা দেখি এখানে কি দেখতে পাচ্ছি, এখানে ও ওয়াই এক্সিস এর প্রাইস অফ ওয়াই কমোডিটি, হ্যাঁ ওয়াই কমোডিটির প্রাইসটা মেজার করছে, আর ও এক্স এক্সিস এর কোয়ান্টিটি অফ এক্স কমোডিটি মেজার করছে। তাহলে এইটার দাম আগে ছিল ওপি এবং কোয়ান্টিটি ছিল, যখন ওয়াই কমোডিটির দাম ছিল ওপি তখন এক্স কমোডিটির ডিমান্ড ছিল ও এম, আর প্রাইসটা যে বেড়ে যখন OP1 হলো, কোয়ান্টিটি এক্স কমোডিটির কোয়ান্টিটি বেড়ে OM1 হলো। তাহলে এটা হচ্ছে পজিটিভ ক্রস ইলাস্টিসিটি। এরপরে আমরা দেখি নেগেটিভ ক্রস ইলাস্টিসিটি। ইন কেস অফ কমপ্লিমেন্টারি গুডস, ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ নেগেটিভ। A proportionate increase in price of one commodity leads to a proportionate fall in the demand of another commodity because of both demanded jointly. In the figure, quantity has been measured on OX axis while price has been measured on OY axis. When the price of commodity increases from OP to OP1, quantity demanded falls from OM to OM1. Thus, cross elasticity of demand is negative. তার মানে হচ্ছে আমাদের এখানে মনে রাখতে হবে কমপ্লিমেন্টারি গুডস এর ক্ষেত্রে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড নেগেটিভ বা নেগেটিভ ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রাইস অফ ওয়াই, ওয়াই কমোডিটির প্রাইস এবং কোয়ান্টিটি অফ এক্স, এক্স কমোডিটির কোয়ান্টিটি পরিমাণ। তাহলে প্রাইসটা আমরা দেখছি, প্রথমে প্রাইস যদি ওপি থাকে, ওপি প্রাইসে আমার কোয়ান্টিটি ছিল ও এম, প্রাইস যখন বেড়ে যাচ্ছে ওয়াই কমোডিটির প্রাইস যখন বেড়ে OP1 হলো তখন কি এক্স কমোডিটির কোয়ান্টিটি কমে হলো OM1, এম থেকে সরে এসে OM1 হলো। তাহলে এটা হচ্ছে নেগেটিভ ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। নেক্সট দেখো জিরো ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। Cross elasticity of demand is zero when two goods are not related to each other. For instance, increase of price of car does not affect the demand of cloth. Thus, cross elasticity of demand is zero. The cross elasticity of demand is zero when two goods are not related. একটা goods যখন আরেকটা goods এর সাথে related না, that means সেটা complementary-ও না, substitute-ও না, তখন হলো সেটা হলো জিরো ইলাস্টিসিটি অফ ডিমান্ড। যেমন প্রাইস অফ ওয়াই এবং কোয়ান্টিটি অফ ওয়াই কোনোটার সাথে রিলেটেড না। যেমন আমি আমার জামার সাথে আমার খাবারের কোনো সম্পর্ক, তাহলে সেটা হচ্ছে জিরো ক্রস ইলাস্টিসিটি। এখানে দেখো ও ওয়াই আর এখানে ও এক্স, এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ওডি কোয়ান্টিটি, হ্যাঁ ওডি, এর সাথে প্রাইসের কোনো রিলেশন নেই, এটা হচ্ছে জিরো ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই ছিল আমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ডের জিনিসগুলো যেগুলো আমরা দেখলাম এতক্ষণ ধরে। এখন আমরা চলে আসবো ইলাস্টিসিটি অফ সাপ্লাই। মিনিং অফ ইলাস্টিসিটি অফ সাপ্লাই। ইলাস্টিসিটি অফ সাপ্লাই মানে কি? It is the definition as the responsiveness of the quantity supplied of a good to a change in its price. Elasticity of supply, percentage change in quantity supplied
সাপ্লাই ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস। দ্যাট মিনস আগেরটার মতো ডিমান্ডের মতোই আমরা জানি ল অফ ডিমান্ড করেছি আমরা ল অফ সাপ্লাই। ল অফ সাপ্লাই হচ্ছে দামের সাথে সাপ্লাইয়ের কি পজিটিভ রিলেশনশিপ, দাম যদি বাড়ে সাপ্লাই বাড়বে, এটা হচ্ছে আমার ল অফ সাপ্লাই বলা আছে। আর ডিমান্ড হচ্ছে উল্টা, দাম যদি বাড়ে আর তাহলে আবার ডিমান্ড কমে যাবে। তাহলে ল অফ সাপ্লাই কি, যে দামের সাথে সাপ্লাইয়ের পজিটিভ রিলেশন। আর এখানে আমরা দেখছি যে দাম যেই হারে বাড়বে কোয়ান্টিটি সাপ্লাইয়ের পরিমাণটাও যদি সেই হারে বাড়ে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, বা তার থেকে কম হারে কমে সেই ক্ষেত্রে কি হবে। তাহলে প্রাইস যতটুকু চেঞ্জ হবে, যে পার্সেন্টেজে চেঞ্জ হবে কোয়ান্টিটি অফ ডিমান্ড, পার্সেন্টেজটা মেজার করাটাই হচ্ছে ইলাস্টিসিটি অফ সাপ্লাই। এখন আমরা দেখব টাইপস অফ ইলাস্টিসিটি কত প্রকার। 5 টাইপস অফ ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি অফ সাপ্লাই হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই, আরেকটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক সাপ্লাই, এরপরে হচ্ছে ইলাস্টিক সাপ্লাই, এরপর হচ্ছে ইনইলাস্টিক সাপ্লাই, আর এটা হচ্ছে ইউনিট ইলাস্টিক সাপ্লাই। এখন আমরা দেখব পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাইটা কি। তোমরা কিন্তু এই ডিমান্ডে যেটা পড়ে আসছো ঠিক সেম জিনিস ওখানে ডিমান্ডের জায়গায় সাপ্লাই। আর ডিমান্ডের সাথে ওই যে আমরা বলেছি নেগেটিভ সম্পর্ক, ল অফ ডিমান্ডটা তোমাকে মনে রাখতে হবে, আর এখানে হচ্ছে পজিটিভ সম্পর্ক হবে। এখানে দেখো when there is an infinite supply at a particular price and the supply becomes zero with a slight fall in price, then the supply of such a commodity is said to be perfectly elastic. In such a case, ES is equal to infinite and the supply curve will be horizontal straight line parallel to a x-axis as shown in figure 9.25. এই যে দেখো প্রাইসের কোনো পরিবর্তন ছাড়া বা সামান্য পরিবর্তনে কোয়ান্টিটি সাপ্লাইয়ের যদি ব্যাপক হারে পরিবর্তন হয়, এই যে প্রাইস দেখো কনস্ট্যান্ট বা প্রাইস সামান্য একটু পরিবর্তন হলে হতেও পারে, কিন্তু কোয়ান্টিটি সাপ্লাইয়ের ব্যাপক পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই। ES is equal to infinity. এরপরে দেখো পারফেক্টলি ইনইলাস্টিক সাপ্লাই, when the supply does not change with change in price, then supply of such a commodity is said to be perfectly inelastic. In such a case, ES is equal to 0 and the supply curve will be the vertical straight line parallel to the y-axis as shown in S in figure 9.25. দেখো পারফেক্টলি ইনইলাস্টিক, এখানে দেখো কোয়ান্টিটির কোনো চেঞ্জ হচ্ছে না বাট প্রাইসের চেঞ্জ হচ্ছে, যে প্রাইস P1, দ্যাট মিন্স দামের শতকরা পরিবর্তনে যদি কি হয় তোমার কোয়ান্টিটি সাপ্লাইয়ের কোনো পরিবর্তন না হয়, হ্যাঁ, তাহলে সেটা হবে 0, পারফেক্টলি ইনইলাস্টিক সাপ্লাই বা ES is equal to 0। এরপরে আমরা দেখব ইলাস্টিক সাপ্লাই, when percentage change in quantity supplied is more than the percentage change in price, then the supply for such a commodity is said to be highly elastic. In such a case, E is equal to 1 and the supply curve has an intersect on the y-axis as shown in figure 9.25. তার মানে percentage change in quantity supplied is more than, that means price যেই হারে পরিবর্তিত হবে quantities percentage of quantity supply তার থেকে বেশি হারে পরিবর্তিত হবে। দাম যদি 5% হারে পরিবর্তন বৃদ্ধি পায় কোয়ান্টিটি সাপ্লাই, তাহলে 10% হারে চেঞ্জ হবে বা পরিবর্তন হবে, সেটাই হচ্ছে তোমার ইলাস্টিক সাপ্লাই। ইলাস্টিক সাপ্লাই দেখো এই যে দেখছো দামের এতটুকু পরিবর্তন হচ্ছে কিন্তু কোয়ান্টিটি সাপ্লাই দেখো কি পরিমাণ পরিবর্তন, অনেক বেশি পরিবর্তন হচ্ছে, তাহলে দামটা যেই হারে পরিবর্তিত হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাই তার থেকে বেশি হারে পরিবর্তিত হচ্ছে, এটাই হচ্ছে ইলাস্টিক সাপ্লাই। দেন আসো ইনইলাস্টিক সাপ্লাই, when percentage change in quantity supply is less than the percentage change in price, then supply for such a commodity is said to be less elastic. In such a case, ES is less than 1 and the supply curve has an intersect on the x-axis as shown in figure 9.26. দেখো ইনইলাস্টিক সাপ্লাই, দ্যাট মিন্স এইটা যেই হারে পরিবর্তিত হচ্ছে এইটা তার থেকে কি কম হারে, প্রাইস যেই হারে পরিবর্তিত হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডের তার থেকে কম হারে পরিবর্তিত হচ্ছে, এটাই হচ্ছে ইনইলাস্টিক সাপ্লাই। এরপরে দেখো ইউনিটারি ইলাস্টিক সাপ্লাই, when percentage change in quantity supply is equal to percentage change in price,
then the supply of such a commodity is said to be unitary elastic. In such a case, E is equal to 1 and supply curve is a straight line passing through the origin as shown in figure 9.25. এখানে দেখো দাম যেই হারে পরিবর্তিত হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডও সেই হারে পরিবর্তিত হচ্ছে। দুইটা, দাম যদি 10% বৃদ্ধি পায় কোয়ান্টিটি ডিমান্ডে 10% বৃদ্ধি পায়, দাম যদি 10% হ্রাস পায় বা 5% হ্রাস পায় কোয়ান্টিটি ডিমান্ডে 5% হ্রাস পাবে। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিটারি ইলাস্টিক সাপ্লাই। এরপরে আসো ডিটারমিনেন্টস। ডিটারমিনেন্টস হচ্ছে আমার সাপ্লাই ইলাস্টিসিটি অফ সাপ্লাই ডিটারমিনেন্টস গুলো কি। প্রথমেই দেখো টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট এফেক্ট দ্য ইলাস্টিসিটি অফ সাপ্লাই। If the price of commodity rises and producer has enough time to make adjustment in the level of output, the elasticity of supply will be more elastic. If the time period is short and supply cannot be expanded after price increase, the supply is relatively inelastic. That means একটু আগে যেটা আমরা বলেছি যে যদি শর্ট টাইম পিরিয়ড হয় তাহলে সাপ্লাইটা কি হবে, ইনইলাস্টিক হবে। ঠিক আছে, সাপ্লাইটা ইনইলাস্টিক। আপনি লং টাইম পিরিয়ড হয় তাহলে সাপ্লাইটা ইলাস্টিক হবে, এটাই বলা হয়েছে। সেকেন্ড দেখি improvement of technology. Some industries will have improvement in technology. The effect of price elasticity of supply. Improvement leads to goods being more elastic. That means যেখানে টেকনোলজির বেশি প্রয়োগ হবে সেটা হচ্ছে মোর ইলাস্টিক হবে। ঠিক আছে, ইমপ্রুভমেন্ট অফ টেকনোলজি, টেকনোলজি যেখানে পরিবর্তন হবে। সে আমরা আমাদের কৃষি ক্ষেত্রে দেখতে পারি যে টেকনোলজির ব্যাপক পরিবর্তন। আগে নাঙল দিয়ে চাষ করা হতো, এখন ট্র্যাক্টর, তার থেকেও অত্যাধুনিক প্রযুক্তি এখন ব্যবহার করা হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে ইলাস্টিক ডিমান্ড সাপ্লাইটা হচ্ছে মোর ইলাস্টিক। এরপরে দেখো স্টক অ্যাভেলেবল অফ ফিনিশড গুড। ফিনিশড গুড মানে হচ্ছে মজুদ পণ্যের স্টক থাকা সাপেক্ষে, হ্যাঁ মজুদ থাকা সম্পূর্ণ পণ্যের মজুদ থাকা সাপেক্ষে। In some industries there are highly inventory or stock of finished goods. The suppliers can supply more as price rises. Thus the price elasticity of supply for these goods will be elastic. তাহলে কখন যে প্রোডাক্টের স্টকের পরিমাণ বেশি, ফিনিশড গুড মানে কি সম্পূর্ণ পণ্য, একদম সম্পূর্ণ হয়ে গেছে, সেই পণ্যটা সেটার মজুদ যদি বেশি থাকে তাহলে সেই প্রোডাক্টটা কি হবে, ইলাস্টিক হবে। এই ছিল আমাদের আজকের পড়া। তাহলে আমরা এই অধ্যায়ে কি জানলাম? এই অধ্যায়ে আমরা ইলাস্টিসিটি চ্যাপ্টারে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড করলাম। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কত প্রকার, এগুলোর কিভাবে প্রকারভেদগুলো দেখলাম এবং এটা কিভাবে মেজার করে, হ্যাঁ এটা কিভাবে মেজার করে সেই জিনিসগুলো দেখলাম। ইনকাম ইলাস্টিসিটি কি, ক্রস ইলাস্টিসিটি কি, সেই জিনিসটা দেখলাম এবং এর সাথে আমরা ইলাস্টিসিটি অফ সাপ্লাইটাও দেখলাম। দুইটা লেকচারে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আগামী ক্লাসে আমি তোমাদের আবার অ্যাসাইনমেন্ট দিব। আমি যখনই যেই চ্যাপ্টার শেষ করব তখন আমি তোমাদের কোশ্চেন দিয়ে সেটার অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। এতে তোমাদের জন্য সুবিধা হবে, তোমরা ভিডিওগুলো খুব ভালো করে দেখবে এবং অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবে। দরকার হলে তোমাদের যদি আরো কিছু দরকার হয় তোমরা নিজের সহযোগিতা নিতে পারো, বা তোমাদের বই দেয়া আছে, বইয়ের নাম দেওয়া আছে, সেই বইয়ের সহযোগিতা নিতে পারো। সহযোগিতা নিয়ে তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবে। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।